চ্যাপ্টার ৩৭৭ ক্যাপিমের ডিনার। নিজের গাঢ় লাল রঙের ফাউন্টেন পেনটা টেবিলের ওপর নামিয়ে রাখল ক্লাইন। তারপর ভবিষ্যদ্বাণীর কথাগুলো লেখা কাগজের টুকরোটা হাতে নিয়ে সে তার চেয়ারে হেলান দিয়ে বসল। তার ঠোঁট দুটো নড়ল। সে খুব নিচু স্বরে বারবার বলতে লাগল, আজকের ক্যাপিমের রাতের খাবারের সময়। ধূসর কুয়াশার সেই নির্জন জায়গায় ক্লাইনের গলার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। দ্রুত তার চোখের মণি দুটো কালো হয়ে এলো এবং চোখের পাতাগুলো বুঝে এলো। ছিন্ন ভিন্ন এক স্বপ্নের জগতে সে বিশাল আর চমৎকার একটা ডাইনিং রুম দেখতে পেল। সেখানে সোনার প্রলেপ দেওয়া চীনামাটির বাসনকোসন রাখা ছিল। টেবিলের ওপর সাজানো ছিল ক্যাভিয়ার, রোস্টেড চিকেন, ভেড়ার মাংসের স্টু, ভাজা রিব আইস্টেক, কড়া করে ভাজা ড্রাগনবোন ফিশ আর ঘন ক্রিমি স্যুপের মতো আরও কত খাবার। কয়েকজন ভোজনরসিকের সামনে নির্দিষ্ট কিছু অনুরোধ মেনে সেই খাবারগুলো সাজিয়ে রাখা হয়েছিল। তাদের মধ্যে ছিল কিছুটা মোটাসোটা ক্যাপিম, সাদা পরচুলা পরা মধ্যবয়স্ক মিস্টার হারাস, পাতলা ব্লাউজ পরা ম্যাডাম ক্যাটি আর মিস্টার পার্কার, যার বয়সের কারণে চেহারায় ভীতি জাগানোর মতো তেমন কিছু ছিল না। খাবার টেবিলের শেষ মাথা থেকে তাকালে চমৎকার সাজানো একটা জানালা চোখে পড়ছিল। জানালার ওপাশে আকাশে মেঘ খুব একটা ছিল না, আর রক্তাভ চাঁদটাকে আবছাভাবে দেখা যাচ্ছিল। ক্লাইন চোখ খুলল এবং তার স্বপ্নে চাঁদের অবস্থানটা কোথায় ছিল সেটা মনে করার চেষ্টা করল। জ্যোতির্বিদ্যার জ্ঞান ব্যবহার করে সে দ্রুত মনে মনে একটা সময় হিসেব করে ফেলল। মনে হচ্ছে এটা সন্ধ্যার ৭:৩০ থেকে ৭:৪৫-এর মধ্যে হবে। সেই কয়েকটা দৃশ্য দেখে মনে হচ্ছে ক্যাপিম আর বাকিরা তাদের খাবারের অর্ধেকের বেশি শেষ করে ফেলেছে, তাই আমি সময়টাকে আরও ১৫ মিনিট পিছিয়ে দিতে পারি। ক্লাইন মনে মনে বিড়বিড় করল, কারণ সে তার স্বপ্নের সংকেত থেকে এটাই বুঝতে পারল যে ৭:৩০ই সবচেয়ে উপযুক্ত সময় হবে। ৭:৩০টায় রাতের খাবার খাওয়া খুব একটা অদ্ভুত কোনো ব্যাপার ছিল না। লোয়েন কিংডম, এমনকি উত্তর মহাদেশেও এটাকে মূল ধারা হিসেবে ধরা হতো, কারণ মধ্যবিত্ত শ্রেণীর অনেক মানুষ তাদের ব্যক্তিগত পরিস্থিতি বা কম ভাড়ার কারণে শহরতলিতে থাকত এবং তাদের ছোট দূরত্বের স্টিম লোকোমোটিভ বা ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে হতো। তারা যখন বাড়িতে ফিরত তখন সাধারণত সন্ধ্যা ৭টা বেজে যেত, তাই ৭:৩০ থেকে ৮টার মধ্যে ডিনার করাটা একদম স্বাভাবিক ছিল। টিঙ্গেন সিটিতে থাকার সময় ক্লাইনেরও একই অভিজ্ঞতা হয়েছিল, তবে সেটা ছিল কারণ তাদের কোনো কাজের লোক বা গৃহিণী ছিল না। ৩ ভাইবোন যখন বাড়িতে ফিরত তখন গরম খাবার মুখে তোলার আগে তাদের নিজেদেরই বেশ কিছুক্ষণ ব্যস্ত থাকতে হতো। তার মানে এই নয় যে তারা কাজের জায়গা থেকে খুব দূরে থাকত। এই কারণেই সাধারণ মানুষ আর গরিবেরা প্রায় ৭:৩০ থেকে ৮টার মধ্যে রাতের খাবার খেত। যেহেতু দুপুরের খাবার আর রাতের খাবারের মধ্যে বেশ লম্বা সময়ের ব্যবধান থাকত, তাই আফটারনুন টি বা বিকেলের নাস্তা, যেটা শুধু উচ্চবিত্তদের জন্য ছিল, সেটা মধ্যবিত্ত আর সাধারণ মানুষের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছিল। ভবিষ্যদ্বাণীর সংকেতগুলো বিশ্লেষণ করা শেষ করে ক্লাইন একটা সমস্যার কথা ভাবল। ক্যাপিমের স্ত্রী আর সন্তানরা কোথায়? তাদের তো ডাইনিং রুমে দেখা গেল না। ক্যাপিম কি লর্ড অফ স্টর্মসের একজন কট্টর বিশ্বাসী, তাই তার স্ত্রী আর সন্তানদের আলাদা ঘরে খাবার খেতে হয়? নাকি অন্য কোনো কারণ আছে? নাকি সে অবিবাহিত আর তার কোনো সন্তান নেই? সে তো একজন মধ্যবয়স্ক মানুষ। ক্লাইন ব্যাপারটা জানার জন্য ভবিষ্যদ্বাণী করার চেষ্টা করল, কিন্তু কোনো ফল পেল না, তাই সে হাল ছেড়ে দিল। ৭:৩০ সে সময়টা আরও একবার মনে মনে আওড়াল এবং তারপর বাস্তব পৃথিবীতে ফিরে এল। সন্ধ্যায় বাড়িতে থাকলেও ক্যাপিম ফর্মাল বোটাই পরেছিল। সে তার চোখের পাতা কুঁচকে সামনে দাঁড়িয়ে থাকা অধীনস্থদের দিকে তাকাল। সে খুব ধীরে কিন্তু ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, ফ্যাবিয়ান মারা গেছে? হ্যাঁ, বস। যদিও সে ক্যাপিমের সাথে অনেক বছর ধরে কাজ করছে, তবুও সেই অধীনস্থ লোকটা তার মনে আতঙ্ক আর ভয় অনুভব করছিল। ওডিসিউস, আমাকে মিস্টার বলে ডাকবে। মিস্টার? আর কয়েক বছর পর তো আমাকে স্যার ক্যাপিম বলে ডাকতে হবে। ক্যাপিম তার বোটাইটা একটু আলগা করল এবং একটা মোটা চুরুট হাতে নিল। ফ্যাবিয়ান কখন মারা গেল? কিভাবে মারা গেল সে? আজ বিকেলে আমি তাকে কিছু কাজের জন্য ইস্ট বরোতে পাঠিয়েছিলাম। সেখানে জমাঙ্গার গ্যাংয়ের সাথে তার ঝামেলা হয় এবং তারা তার ঘাড়ে ছুরি বসিয়ে দেয়। ওডিসিউস কাঁপা কাঁপা গলায় বর্ণনা করল। চুরুটটা জ্বালাতে জ্বালাতে ক্যাপিম শান্ত স্বরে বলল, ফ্যাবিয়ান সত্যি একটা আস্ত বোকা। কিন্তু জমাঙ্গার গ্যাংয়ের লোকগুলো কি জানত না যে সে আমার অধীনস্থ একজন লোক? মিস্টার, আপনি তো জানেনই যে হাইল্যান্ডাররা ইস্ট বরোতে আসার পর প্রায় জমাঙ্গার গ্যাংয়ে যোগ দেয়, আর তারা বেশ বন্য আর বেপরোয়া হয়। কে কার লোক সেই পরোয়া তারা মোটেও করে না। ওডিসিউস দ্রুত বুঝিয়ে বলার চেষ্টা করল। ক্যাপিম তাচ্ছিল্যের স্বরে একটা শব্দ করল। তারা কি ভুলে গেছে যে এটা হাইল্যান্ড নয়? নাকি তারা ভুলে গেছে আমি কে? ওডিসিউস, আমি ওই এলাকার জমাঙ্গার গ্যাং বসের লাশ চাই। তুমি কি এটা করতে পারবে? যদি না পারো, তবে আমি তোমার স্ত্রী, তোমার সন্তান আর তোমাকেও টুস্ক নদীতে ডুবিয়ে মারব। মিস্টার, কোনো সমস্যা নেই, আমি পারব। ওডিসিউস সাথে সাথে চিৎকার করে বলল। সে পরক্ষণেই নিচু স্বরে জিজ্ঞেস করল, আমি কাদের সাহায্য নিতে পারি? ক্যাপিম উত্তর দিতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ দরজা খুলে গেল এবং সাদা পরচুলা পরা
সেই মধ্যবয়স্ক ভদ্রলোক মিস্টার হারাস ভেতরে ঢুকলেন। সে ওডিসিউসের দিকে একটা ঠান্ডা নজর বুলিয়ে ক্যাপিমের দিকে তাকাল। আমি শুনলাম তোমার এক লোকের সাথে ইস্ট বড়োর একটা গ্যাংয়ের ঝামেলা হয়েছে এবং সে মারা গেছে। হ্যাঁ, মিস্টার হারাস। হাতে চুরুট নিয়ে ক্যাপিম উঠে দাঁড়াল। মিস্টার হারাস ক্যাপিমের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি তাদের ওপর প্রতিশোধ নিতে চাও? ক্যাপিমের কপালে হঠাৎ করে ঘামের বিন্দু জমে উঠল। না, একদম না মিস্টার হারাস, আপনি ভুল বুঝছেন। মিস্টার হারাস মাথাটা একটু নাড়াল। তোমাকে মনে রাখতে হবে যে এই গুরুত্বপূর্ণ সময় আমরা চেষ্টা করব যাতে প্রয়োজন ছাড়া কোনো ঝামেলা না হয়। সে এক মুহূর্তের জন্য থামল এবং ক্যাপিমের প্রতিক্রিয়া লক্ষ্য করল। ব্যাকল্যান্ডে তুমিই একমাত্র মানুষ পাচারকারী নও। আমরা তোমাকে যেমন সাহায্য করতে পারি তেমনি অন্যদেরও পারি। এই কথাটা সবসময় মনে রাখবে। আমি তোমাকে বেছে নিয়েছিলাম কারণ তুমি যথেষ্ট হিংস্র আর নির্লজ্জ ছিলে। তবে তুমি খুব সাবধানীয় ছিলে। এর কারণ এটা নয় যে তুমিই সবচেয়ে বড় পাচারকারী। পাশ থেকে ওডিসিউস তাদের দুজনের কথোপকথন শুনছিল। সে মনে মনে ভাবছিল সে যদি একটা বাতাসের কণা হয়ে যেতে পারত তবে কতই না ভালো হতো। তাহলে তাকে অন্তত দেখতে হতো না যে তার বস ক্যাপিম কারোর সামনে এতটা বিনীত হতে পারে। ক্যাপিম তার মুখে রাগের কোনো চিহ্ন না রেখেই হাসি মুখে বলল, মিস্টার হারাস, আমার মূল দুশ্চিন্তা ছিল ফ্যাবিয়ানের মৃত্যুটা হয়তো খুব সহজ কোনো ব্যাপার নয়। এটা হয়তো আপনার পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে। না, তার মৃত্যুতে কোনো সমস্যা নেই। মিস্টার হারাস খুব জোর দিয়ে বলল, আমি কোনো খারাপ সংকেত পাইনি। তাই নাকি ক্যাপিম এমন ভান করল যেন সে এখন সব বুঝতে পেরেছে। তাহলে তো আমি নিশ্চিন্ত হলাম। সে ওডিসিউসের দিকে তাকাল এবং তাকে চলে যাওয়ার ইশারা করল। তারপর সে তার গলার স্বর নামিয়ে বলল, মিস্টার হারাস, এবার এই চালানে আপনার পছন্দের কিছু মালামাল আছে। মিস্টার হারাসের মুখের ভাব কিছুটা নরম হতে দেখে ক্যাপিম দ্রুত যোগ করল, যেগুলোকে পাঠানো হবে তাদের জড়ো করার কাজ আমরা এরই মধ্যে শেষ করে ফেলেছি। মিস্টার হারাস ধীরে ধীরে মাথা নাড়াল। আজ রাতে তাকে আমার রুমে পাঠিয়ে দিও। অবশ্যই মিস্টার হারাস। ক্যাপিম চওড়া হাসি নিয়ে বলল। মিস্টার হারাস চলে যাওয়ার পর ক্যাপিমের মুখটা অন্ধকার হয়ে গেল। সে একটা লম্বা শ্বাস নিল এবং ফিসফিস করে বলল, আমি আশা করি আপনি এবার আপনার কথা রাখবেন। আমি আর এই ধরনের কোনো কিছুর সাথে জড়িয়ে থাকতে চাই না। তার খুব স্পষ্টভাবে মনে আছে হারভেস্ট ফেস্টিভ্যালের সেই বছরটির কথা। কেউ একজন তার কাছে এসেছিল একদল নিষ্পাপ মেয়েকে পাওয়ার আশায়। সেই দিন থেকে তার জীবনের পথটা পুরোপুরি বদলে গিয়েছিল। বেআইনি দাস ব্যবসার বাজারের 5 ভাগের 1 ভাগ এখন তার দখলে। সে দ্রুত ব্যাকল্যান্ডের একজন বেশ পরিচিত ধনকুবের হয়ে উঠল। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে তার পরিচয় হল এবং সে তাদেরও এই পাপের গহ্বরে টেনে আনল। এখন সে মরিয়া হয়ে তার অতীতের সব পাপ ঢেকে ফেলতে চায়। সে চায় ক্যাপিম নামটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাক, যাতে সে উচ্চবিত্ত সমাজের একজন প্রকৃত সদস্য হতে পারে। তবে আপাতত সে সেটা করতে পারছে না। হাতের চুরুটটার দিকে এক পলক তাকিয়ে সে একটা সুন্দর মহিলা আর দুটো বাচ্চার সাথে নিজের একটা বাঁধানো ছবি হাতে তুলে নিল। ছবির ফ্রেমের ওপর নিজের বুড়ো আঙুল দিয়ে ঘষতে ঘষতে ক্যাপিম আধবোজা চোখে নিজের মনে ফিসফিস করে বলল, এই চুক্তির পরেই তোমরা ফিরে আসতে পারবে। রাতের খাবারের সময় যখন হল, ক্যাপিম তার পড়ার ঘর থেকে বের হয়ে এল এবং তার মুখে আবার সেই চওড়া হাসি ফুটে উঠল। ম্যাডাম ক্যাটি, আজ রাতে আপনার প্রিয় ক্যাভিয়ার আর রোস্টেড চিকেন বিশেষভাবে আপনার জন্যই তৈরি করা হয়েছে। সে পাতলা ব্লাউজ পরা সেই মহিলার উদ্দেশ্যে বলল। ম্যাডাম ক্যাটি তার মুখের পুরনো একটা ক্ষতচিহ্নে হাত দিল এবং কোনো কথা না বলে মাথা নাড়াল। ক্যাপিম জানত যে সে খুব একটা কথা বলে না, কিন্তু সে বেশ ভয়ঙ্কর হতে পারে, তাই সে আর কথা বাড়াল না। সে দেখল ম্যাডাম ক্যাটি তার আসনে গিয়ে বসল। তারপর সাদা পরচুলা পরা মিস্টার হারাস ডাইনিং রুমে ঢুকলেন এবং প্রত্যেকের দিকে তাকিয়ে মাথা নাড়ালেন। বয়স্ক মিস্টার পার্কার খাবারের আগে তার পানীয়তে একটা চুমুক দিলেন এবং হাসি মুখে ক্যাপিমকে বসার ইশারা করলেন। সাদা ন্যাপকিনগুলো বিছিয়ে দেওয়া হল এবং খাবারগুলো একে একে পরিবেশন করা হতে লাগল। ক্যাপিম তার গ্লাসটা তুলল এবং হাসল। পবিত্র লর্ড অফ স্টর্মস, আসুন আমরা এক সুন্দর ভবিষ্যতের উদ্দেশ্যে এই পানীয় পান করি। এক সুন্দর ভবিষ্যতের উদ্দেশ্যে, মিস্টার পার্কার উত্তর দিল। মিস্টার হারাস একটা শব্দও করল না। সে শুধু তার পানীয়র গ্লাসটা হাতে ধরে একটা ভঙ্গি করল। ম্যাডাম ক্যাটি তাদের দিকে পাত্তাই দিল না। ঠিক এই মুহূর্তে হোলের দেওয়ালে ঝোলানো ক্লকটাতে সময় দেখাচ্ছিল 7:23। ব্যাকল্যান্ড ব্রিজ এলাকার একটা সস্তা হোটেল। ছদ্মবেশে থাকা ক্লাইন তার সোনার পকেট ঘড়িটা বের করল এবং সঠিক সময়টা দেখল। তারপর সে পবিত্র নাইট পাউডার বের করল এবং আধ্যাত্মিক দেওয়াল দিয়ে ঘরটা সিল করে দিল। সেটা করার পর সে দ্রুত একটা বেদি তৈরি করল এবং একটি আচার অনুষ্ঠান শুরু করল। আমি আমার নামে আহ্বান করছি। মিস্টার ফুল যে এই যুগের নয়, ধূসর কুয়াশার উপরের সেই রহস্যময় শাসক, ভাগ্যের অধিপতি কিং অফ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। আচার অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে ক্লাইন ঘড়ির কাঁটার বিপরীত দিকে 4 পা হাঁটল এবং ধূসর কুয়াশার উপরে চলে গেল, যাতে সে নিজের আহ্বানে সাড়া দিতে পারে।
সেই সুউচ্চ আর গাম্ভীর্যপূর্ণ প্রাসাদের ভেতরে সে ঢেউ খেলানো আলো দিয়ে তৈরি আহ্বানের দরজা দেখতে পেল। সেটা ছিল এক জোড়া মায়াবী দরজা যা বাইরের দিকে খোলে এবং রহস্যময় সব চিহ্ন দিয়ে ঢাকা ছিল। ক্লাইন নিচে যাওয়ার জন্য কোনো তাড়াহুড়ো করল না, বরং সে সানব্রোচ এবং অন্যান্য জাদুকরী জিনিসগুলো বের করল এবং তার পরিকল্পনা অনুযায়ী সেগুলো তার আত্মিক শরীরের সাথে মিশিয়ে নিল। সবশেষে সে কালো সম্রাট কার্ডটা হাতে নিল এবং তার আত্মিক শরীর দিয়ে সেটাকে আবৃত করল। হঠাৎ করে ক্লাইনের মনে হল তার আত্মিক শরীর যেন রক্তমাংসের মতো বাস্তব হয়ে উঠেছে। তার মনে হল সে এখন একটা বন্দুক তুলে নিতে পারবে কিংবা টেবিল চেয়ারও সরাতে পারবে। তার চারপাশ দিয়ে একটা কালো আর মায়াবী কুয়াশা উঠে আসতে লাগল। সেই কুয়াশা যখন তার শরীরের ওপর লেপ্টে গেল তখন সেটা একটা রাজকীয় বর্মের রূপ নিল। তার মাথায় একটা কালো মুকুট আর পিঠে একই রঙের একটা লম্বা কেপ বা চাদর দেখা গেল। সেই মুহূর্তে ক্লাইনকে দেখে মনে হচ্ছিল যেন কোনো এক সম্রাট ভ্রমণে বের হতে চলেছেন। কালো সম্রাট। সে তার পিউরিফাইং বুলেট আর রিভলভারটা আরও একবার দেখে নিল, যেগুলো সে সাথে আনেনি। তারপর এক পা বাড়িয়ে সে মায়াবী দরজার ফাটল দিয়ে ভেতরে ঢুকে পড়ল। মোমবাতির আলো থেকে লাফিয়ে বের হয়ে সে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে চারুর বড়র আইরি স্ট্রিটে ক্যাপিমের ভিলার দিকে উড়ে চলল। কিছুক্ষণ পরেই সে একটা কৃত্রিম ঝর্ণার সামনে ভেসে রইল এবং খুব ধীর পায়ে ভিলার প্রবেশপথের দিকে এগিয়ে গেল। পাহারাদাররা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু তারা কোনো পাত্তাই পেল না। যেহেতু তখনও গভীর রাত হয়নি, তাই বাইরে পাহারায় কোনো বেন্ডার ছিল না। তাছাড়া ক্লাইন মোটেও ভয় পাচ্ছিল না যে ভেতরে থাকা শক্তিশালী বেন্ডাররা তাকে টের পেয়ে যাবে। এর কারণ ছিল এই যে কালো সম্রাট কার্ডটির মধ্যে ভবিষ্যদ্বাণী বা আগে থেকে টের পাওয়ার ক্ষমতাকে আটকে দেওয়ার এক অদ্ভুত শক্তি ছিল।